দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। আজকে আমরা অনুষ্ঠানের নাম দিয়েছি দুইয়ের আয়োজন। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে ফ্যাসিবাদ আর চরমপন্থার উত্থান যেন না ঘটে সে ব্যাপারেও সতর্ক করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে না পারার ব্যর্থতা মেনে নিয়ে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান তৈরি সহ নতুন বাংলাদেশের ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আওয়ামী লীগের ব্যাপারে কোনো ছাড় নয় জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, অর্থপূর্ণ সংস্কার নিশ্চিত না হওয়া পর্যন্ত জারি থাকবে আন্দোলন। এদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির মন্তব্য, মেরুদণ্ডহীন ভূমিকায় রয়েছে নির্বাচন কমিশন। তবে গণ অধিকারের পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছাড়া জুলাই ঘোষণা হলে যমুনার অবস্থা হবে গণভবনের মতো। সব মিলিয়ে রাজনীতির সমীকরণ ঠিক কোন দিকে যাচ্ছে, নানা সংস্কারের চাপে রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক সংস্কারই বা কতটুকু হয়েছে, সেসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। এ বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য বিএনপি, আছেন আব্দুল তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, রয়েছেন রাজিকুজ্জামান রতন ভাই, সহকারী সাধারণ সম্পাদক পার্ষদ। তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি রুমিন আপা আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে আজকে যে প্রোগ্রামটা হলো ছাত্রদলের আপনার শাহবাগে, পাশেই প্রোগ্রাম হয়েছে এনসিপির, দুটো প্রোগ্রামই হয়েছে এবং তারুণ্যের প্রোগ্রাম সেখানে ছিল। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখন যে তরুণ না, ধরেন আমি কি তরুণ কিনা, আমি কি আমার ভোট কি লাগবে কিনা বিএনপি? না না, আপনি নিশ্চিত থাকেন, আপনি নিশ্চয়ই তরুণ। আমি অফ স্ক্রিনেও বলছিলাম, অন স্ক্রিনেও বলছি, আপনি তরুণ, সুতরাং চিন্তা করবার কিছু নেই। কিন্তু বাংলাদেশের একটা বিরাট জনগোষ্ঠী দীর্ঘ ১৫ বছর কোনো রকম কোনো ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সো আপনি যদি এই জনগোষ্ঠীটিকে যুক্ত করেন, তাহলে অলমোস্ট যাদের বয়স ৪০ বাংলাদেশে এখন, তারা কিন্তু কেউ জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেনি। তাদের সামনে কোনো অপশনই ছিল না, তাদের সামনে একটাই দল ছিল, কিংবা যখন অপশন ছিল তখন দেখা গেছে মধ্যরাতে ভোট হয়ে গেছে। সো একটা বিরাট জনগোষ্ঠী গত ১৫ বছর পুরোপুরি ভোটের বাইরে ছিল। তাদের সকলকেই আহ্বান জানানো হয়েছে এই নির্বাচন যেটি সামনে আসতে যাচ্ছে, সেই নির্বাচনে যেন তারা ধানের শীষের পক্ষে ভোট দেয়। এবং আমি মনে করি অতীতে যারা ধানের শীষে ভোট দিয়েছে এবং যাদের ভোটে বিএনপি বারবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেছে, তারা তো আছেনই, কিন্তু সেই সঙ্গে আমাদের প্রায় ৪ কোটি নতুন ভোটার যুক্ত হয়েছেন। আবার যাদের বয়স ৪০ আমি হিসাব দিলাম, তারাও কেউ ভোট দিতে পারেন নাই আগে। সো সব মিলিয়ে একটা বিরাট সংখ্যক ভোটার কিন্তু এখন মাঠে আছে। আবার চরমপন্থার ব্যাপারে সতর্ক থাকার কথা বলেছেন। সার্টেনলি দেখুন, ৫ই আগস্টের পরপর ভারতের মিডিয়াগুলো কিন্তু বাংলাদেশের চরমপন্থার উত্থান নিয়ে বারবার কথা বলেছে এবং সেই সময় আমরা তীব্র ভাষায় তার প্রতিবাদ জানিয়েছি। সরকারের তরফ থেকে প্রতিবাদ জানানো হয়েছে এবং আমাদের মতন যারা প্রতিদিন কোনো না কোনো গণমাধ্যমে উপস্থিত থাকি, আমরাও কিন্তু আমাদের তরফ থেকে প্রতিবাদ জানিয়ে গেছি এবং আমরা বলেছি এই তথ্যগুলো সর্বৈব মিথ্যা এবং সত্যি প্রচুর অপপ্রচার, প্রচুর ডিসইনফরমেশন ভারতের মিডিয়া থেকে চালানো হয়েছে। কিন্তু যখন আমরা দেখলাম যে ধীরে ধীরে নারীদের উপরে এক ধরনের মরাল পুলিশিং থেকে শুরু করে নারীর পোশাক কি হবে, নারী ফুটবলাররা খেলতে পারবেন কিনা, নারী অভিনেত্রীরা বা অভিনয় শিল্পীরা দোকান বা মার্কেট উদ্বোধন করতে পারবেন কিনা, মঞ্চ নাটক চলবে কিনা, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা কি পোশাক পরবেন, কি পোশাক পরতে পারবেন না, সেটা নিয়ে একেবারে সরকারি সার্কুলার জারি হওয়া। সো এই জিনিসগুলো তো ভীতির সঞ্চার করে এবং আমরা দেখেছি যে কেবল তো নারী নয়, সমাজে নানান রকম বৈপরীত্য থাকবে, ভিন্ন ভিন্ন রকমের মানুষ থাকবে, ভিন্ন ভিন্ন মতের মানুষ থাকবে। পরস্পরের প্রতি ন্যূনতম শ্রদ্ধাশীলতা যদি না থাকে, তাহলে এই ছোট্ট দেশের মধ্যে এত মানুষ আমাদের পক্ষে কিন্তু বাস করা সম্ভব হবে না একসাথে। সো সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন, আমরা এক ধরনের দক্ষিণ পন্থার উত্থান তো গত ১ বছরে লক্ষ্য করেছি বটে, সেই সঙ্গে আমরা লক্ষ্য করেছি এই ধরনের রাজনীতি যত বেশি বিকশিত হয়, যত বেশি হৃষ্টপুষ্ট হয়, তত বেশি সমাজের নারী, শিশু, যারা লৈঙ্গিক পরিচয়ের দিক থেকে তৃতীয় লিঙ্গের মানুষ কিংবা যারা হয়তো ভিন্ন একটি আইডেন্টিটি বহন করেন বাংলাদেশে, মাইনরিটি ইন মেনি কনটেক্সট, তারা সব সময় একটা ভীতির মধ্যে থাকে এবং বাংলাদেশে আমরা কিন্তু সেটা লক্ষ্য করছি। আসবো, আমি যেতে চাই আব্দুল তুষার, আপনি একটু বলবেন যে আজকে কিন্তু ছাত্রদলের পাশাপাশি এনসিপির প্রোগ্রাম হয়েছে। এনসিপি প্রোগ্রাম করেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। তাদের আজকে ২৪
যে দফা ইশতেহার সেটা তারা ঘোষণা করেছে। সেকেন্ড রিপাবলিক মূল যে বক্তব্য এসেছে, সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান তৈরি সহ নতুন বাংলাদেশে তারা 24 দফা, যেটা আমি বললাম যে সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে, এই কথাটা এসেছে তাদের মানে মূল বক্তব্য থেকে। যদি আপনি মন্তব্য করেন। এটা খুবই কনফিউজিং। তারা প্রথমে আসলে একটা বিরাট তারা দফা দিয়েছেন, 24টা আলাদা আলাদা ইশতেহারে তাদের 24টি আলাদা আলাদা বিষয় তারা উল্লেখ করেছেন। এবং এটা খুবই কনফিউজিং এই জন্য যে তারা প্রথমেই বলেছেন জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি এবং বিচার তারা করবেন, এবং এখানে বলেছেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লড়াই। এই যে সামাজিক সুবিচার প্রতিষ্ঠা ও সাম্য, এটা কিন্তু মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানের মধ্যে আছে। তো তারা ওই কাঙ্ক্ষিত সাম্যর কথা কোথায় শুনেছেন? এটা কি কোনো গল্পের বইয়ে লেখা আছে? এটা কিন্তু আমাদের সংবিধানে লেখা আছে, কিন্তু সেই সংবিধান আবার তারা পছন্দ করেন না। এবং তারা বলেন যে এই সংবিধান বানিয়েছে আওয়ামী লীগ, এইটা বাংলাদেশের সকলে মিলে বানায়নি। কিন্তু ব্যাপারটা কিন্তু সেই রকম ছিল না। দ্বিতীয় হচ্ছে তারা বলেছেন যে তারা সকল গণহত্যা ইত্যাদি বিচার করবেন এবং হাজারো শহীদের আত্মত্যাগের মহিমাকে ধারণ করে একটি সামাজিক এবং সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলবেন। কিন্তু তারা তো করছেন একটা রাজনৈতিক আন্দোলন, কিন্তু এটা বলেন নাই যে তারা একটি রাজনৈতিক আন্দোলন তৈরি করবেন। যাই হোক, এটা হতে পারে যে তারা খুব দ্রুত এটা লিখেছেন, কিন্তু তারপরেই তারা লিখেছেন নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক। তারা যে সংবিধানের অধীনে নির্বাচনটা করবেন সামনে, এটা নিশ্চয়ই তাদের নতুন সংবিধান না। আর তারা শপথ নেবেন ওই সংবিধানকে সমুন্নত রাখার জন্য। সেই সংবিধানের অধীনে শপথ নিয়ে তারা কি করে নতুন সংবিধান তৈরি করবেন, সেকেন্ড রিপাবলিক? তার মানে প্রথমে তারা যে সংবিধানের অধীনে শপথ নেবেন সেই সংবিধানকে তারা অস্বীকার করবেন, এবং এটা করলেই কিন্তু আইনগতভাবে তারা তাদের শপথ ভঙ্গ করবেন। ফলে এইখানে যে কথাবার্তাগুলি আছে এগুলি আসলে কনফিউজিং, মানে এগুলি হচ্ছে এক ধরনের দ্বৈত যুক্তি, সেলফ কন্ট্রাডিক্টরি আর্গুমেন্টস। যেমন আছে, আমাদের প্রথম অঙ্গীকারই হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটি নতুন সংবিধান, কিন্তু আগামী নির্বাচনটা কি নতুন সংবিধানের অধীনে হবে? তা তো হচ্ছে না। তাহলে সকল সংসদ সদস্য এবং অন্য যারা নির্বাচিত হবেন তারা কিন্তু এই সংবিধানকে সমুন্নত রাখার শপথ নিয়েই কিন্তু ওই জায়গাতে যাবেন, এবং ওই সংবিধান সমুন্নত রাখার শপথ আমাদের কোর্টও নিয়েছে। এবং কোর্ট হচ্ছে সংবিধানকে সমুন্নত রাখার মূল জায়গা। সংবিধান বিরোধী কিছু করলে কোর্ট সেটা নিয়ে কথা বলে। তাহলে ওনারা কি করবেন? আসলে কোর্টের শপথ বদলে দিবেন? তা না হলে তো তারা আসলে এই সংবিধান নিয়ে বাতিল করে দিতে পারবেন না আগের সংবিধানটাকে। কিন্তু তারা বলছেন যে তারা কিন্তু আগের সংবিধানটিকে বাতিল করবেন, কারণ নতুন সংবিধান মানেই তো আগেরটা বাতিল। নতুন সংবিধান, সংবিধানের কোনো সংশোধন না। এবং তারপরে তারা বলেছেন জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করব। তাহলে আমি এখন দাবি জানাই, আমি 90 সালে এরশাদ সাহেবকে হটিয়ে দিয়েছিলাম, ওই 90 সালের বিষয়গুলিও সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। স্বৈরাচার তাড়ানো, একটা নির্যাতনকারী রাজনৈতিক দলকে পরাস্ত করা আর একটা স্বাধীন রাষ্ট্র তৈরি করার আন্দোলন, দুইটা এক জায়গা হয় না কোনোভাবেই। 1971 সালের সঙ্গে আগামীতে, বর্তমানে ও অতীতে বাংলাদেশ শাসন, বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর আর যা কিছুই ঘটুক না কেন, সেটার সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা করার কোনো স্কোপ নাই। যে জায়গায় দাঁড়িয়ে আজকে তারা এই সমাবেশটি করেছেন, এটা শহীদ মিনার। এই শহীদ মিনারে যাদের প্রাণ ক্ষয়কে স্মরণ করা হয়েছে, এরা বাংলা ভাষার দাবিতে আন্দোলন করেছিলেন, এবং এই বাংলা ভাষার দাবি এবং বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবির মধ্যে দিয়ে বাঙালি জাতির মধ্যে যে স্বাধীন রাষ্ট্র তৈরি করার প্রত্যয় জাগ্রত হয়েছিল, সেই স্বাধীন রাষ্ট্র হচ্ছে 1971 সালের রাষ্ট্র। এই শহীদ মিনার হচ্ছে সে 71 সালের মুক্তিযুদ্ধের বীজ বপনের জায়গা। সেখানে দাঁড়িয়ে যদি তারা বলেন 71 সালের মুক্তিযুদ্ধের সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে তারা একটা নতুন সংবিধান এবং সেকেন্ড রিপাবলিক তৈরি করবেন, তাহলে তাদেরকে নির্বাচনে আসলে জিততে হবে অনেক সংখ্যাগরিষ্ঠতায়। কিন্তু আজকে তাদের জনসভায় যে পরিমাণ জনসমাগম আমি লক্ষ্য করেছি, তাতে করে মনে হয় না যে অদূর ভবিষ্যতে তারা সংবিধান তো দূরের কথা, আইনের পরিবর্তন আনার মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবেন। হ্যাঁ, যেতে চাই একটু রাজিকুজ্জামান রতন, আপনি একটু বলবেন যে সংবিধান, মানে নতুন সংবিধানের কথা আসছে, সেকেন্ড রিপাবলিকের কথা এসেছে, এখন নতুন সংবিধান আনার আগে কি সংযোজন বিয়োজন এগুলো করা যেত কিনা, এটা নিয়ে একটা বিতর্ক শুরু হয়ে গেছে। এখন তুষার যেটা বললেন যে শহীদ মিনারে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের বা ভাষা আন্দোলনের ওই জায়গাটায় দাঁড়িয়ে সেই আগের সংবিধানকে একদম ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান আনতে হবে কেন? ধন্যবাদ। কয়েকটা বিষয় আমাদেরকে মাঝে মাঝে খুব আবেগ আপ্লুত করে, কখনো কখনো হতাশায় আচ্ছন্ন করে। আবেগ আপ্লুত করে যে মানুষ কিভাবে রক্ত দিয়েছিল একটা অগণতান্ত্রিক ব্যবস্থাকে উচ্ছেদ করবার জন্য, আবার হতাশায় আচ্ছন্ন করে
যে 1 বছর পরে আমাদের সেই স্বপ্নটা কি ধুলায় মানে মিলিয়ে গেল, সেই স্বপ্ন কি অধরা থেকে গেল, নাকি স্বপ্নের বিপরীত পথে হাঁটতে শুরু করলো? এগুলো আমাদের কিন্তু একটু হতাশ করে। আজকের বিষয়টা আমার কাছে তুষার ভাই যেটা বলেছেন ঠিক অনেকটা খুব কনফিউজিং মনে হলো এই কারণে। দেখুন শুরু করেছেন কি দিয়ে, আজ থেকে ঠিক 1 বছর আগে এই শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা পতনের ডাক দিয়েছিলাম। তা কি দাঁড়ালো? ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা পতনের ডাক দেওয়া হয়েছিল। তখন কি বলা হয়েছিল নতুন সংবিধান হবে, সেকেন্ড রিপাবলিক হবে, আমাদের অমুক হবে? তাহলে ডাকটা দিয়েছিল নির্বাচন হবে না, কিছুই তারপরে বললেন কি যে কেবল এক ফ্যাসিবাদী শাসক হটিয়ে আরেক ফ্যাসিবাদী ব্যবস্থার উত্থানের সম্ভাবনাকে জিইয়ে রেখে আমরা নিশ্চিন্তে ঘরে ফিরতে পারি নাই। তার মানে শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল, আর কোনো ফ্যাসিস্ট যেন না আসে, এই তো। তারপরে বলল এখন বরং রাষ্ট্র সমাজের দীর্ঘদিনের জেঁকে বসা এই ফ্যাসিবাদী ব্যবস্থার সমূলে উৎপাটনে আপনাদের তীব্র আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব কাঁধে তুলে দিতে 28 ফেব্রুয়ারি আমরা ছাত্র শ্রমিক জনতার রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেছি। এখানেও কিন্তু জাতীয় নাগরিক পার্টি গঠন করার উদ্দেশ্য কি? যে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ। কিন্তু পরেই আবার যখন আসলো অন্য কথাগুলো, তখন মনে হয় যে তাহলে একটা ঘটনার পরম্পরা থাকে না, সেখান থেকে তো মানুষ সমাপ্তিতে যায়। তো সেই জায়গায় কেমন যেন একটা ছন্দপতন অথবা জোর করে জোড়া লাগানোর প্রবণতা আছে। সেকেন্ড রিপাবলিক কথাটা খুব মানে ইতিহাসে, বিশেষ করে রাজনৈতিক আন্দোলনের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ একটা কথা। 1789 সালে যখন ফরাসি বিপ্লব হলো, বিপ্লবের পরে তারা যে ফার্স্ট রিপাবলিক সেটা নানা ধরনের অন্তর্দ্বন্দ্ব অন্তর্কলহের মধ্যে যখন দুর্বল হয়ে গেল, তখন আবার নেপোলিয়ন চলে এলেন রাষ্ট্র ক্ষমতায়। ফলে যে রাজতন্ত্রকে তারা ক্ষমতা থেকে হটিয়েছিলেন, অভ্যুত্থানের পরে যারা নিজেরা গণতন্ত্রের দিকে যাবেন তারা সে যেতে না পেরে বিপ্লবী আন্দোলনের সমস্ত নেতারা নিজেদের মধ্যে অন্তর্কলহে মৃত্যুবরণ করার পরে, অরাজকতার ফলে যখন রাজতন্ত্র ফিরে এলো, এরপরে প্রায় 40-50 বছর পরে 1848 সালের দিকে গিয়ে তারা সেকেন্ড রিপাবলিক ডিক্লেয়ার করে। তার মানে 1789 থেকে 1848 এত দীর্ঘ সময় লেগেছে সেকেন্ড রিপাবলিক ডিক্লেয়ার করতে। ফলে এখন তুষার ভাই যে আশঙ্কাটা করেছেন, তারাও যদি সেকেন্ড রিপাবলিক ডিক্লেয়ার করতে চায়, তার কি এতদিন পরে এটা বাস্তবায়ন করার মতো সেই সক্ষমতা অর্জন করবেন? এটা হলো এক। 2 নম্বর, আমরা তো একটা ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান চেয়েছি। এইখানে যে 3 জন আমরা আছি, তারা 3 জনের হয়তো কাজের ধরন, একজন আইনজীবী, একজন ডাক্তার, আর আমি তো রাজনীতিতে মাঠে আছি। কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের একটা বড় অংশ কেটেছে কিন্তু অগণতান্ত্রিক ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন করতে করতে। বিভিন্ন ফর্মে আমরা এই লড়াইটা করেছি। সেটা এরশাদ বিরোধী আন্দোলন বলি, সেটা তারপরে যত ধরনের অগণতান্ত্রিক বিধিবিধান বলি, এবং এখনও আমাদের কাছে সবচেয়ে বড় বিষয়টি কি, মুক্তিযুদ্ধকে আক্রমণ করে যে কোনো জাতির সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়টাকে ধূলিসাৎ করার চেষ্টা করার মধ্য দিয়ে আসলে কি করতে চায়, এটা মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি করে। আচ্ছা, 71 সালে আমাদের অনেকে বলে কি এই সংবিধানটাই হচ্ছে ফ্যাসিবাদী। আমরা বলেছিলাম যে না, সংবিধানকে উপেক্ষা করার মাধ্যমেই ফ্যাসিবাদ এসেছে। এখানে যে দাবিগুলো এসছে একদম দারুণ কতগুলো কথা আসছে, সাম্য, মানবিক মর্যাদা, এগুলো তো সংবিধানেরই কথা। অথবা যদি বলি যে রাষ্ট্রের আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতা সুনির্দিষ্ট বিভাজন ও ভারসাম্য নিশ্চিত করবে, এগুলো তো আমাদের সংবিধানেরই কথা। আমাদের সংবিধানে একদিকে যেমন বৈষম্য তার প্রোক্লামেশনে বলা আছে, আবার বৈষম্যটা কীভাবে দূর হবে তার প্রাথমিক পদক্ষেপ যে প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে, এইভাবে চলতে থাকবে। রাষ্ট্রের সম্পত্তির বিধানগুলো কীরকম থাকবে, ব্যক্তিগত সম্পত্তি, সমবায় সম্পত্তি এবং রাষ্ট্রীয় সম্পত্তি। বলা হয়েছে যে অনুপার্জিত আয় কেউ ভোগ করতে পারবে না, এগুলো তো সংবিধানে উল্লেখ আছে। সেগুলো বাস্তবায়ন হয় নাই। আমার তো লড়াইটা হওয়া উচিত ছিল ওই জায়গায়, যে রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমরা সংবিধানটা তৈরি করলাম, সেই সংবিধান যারা ক্ষমতায় থাকলেন নিজেদের স্বার্থে সংবিধানটাকে উপেক্ষা করলেন, তাহলে একটা মানে দাঁড়ায়। ওই জায়গায় ডিবেটটা হওয়া দরকার ছিল। কিন্তু আমরা ভরকেন্দ্রটা সরিয়ে দিলাম, দিয়ে কি করলাম, 3টা জিনিস আমাদের এখানে তৈরি হলো। একটা হলো যে 71-এর প্রতিপক্ষ দাঁড় করানোর একটা সচেতন চেষ্টা আছে। 2, মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে দলগুলো রাজনৈতিক ক্ষমতায় এসেছিলেন তাদের ভুলভ্রান্তি সমালোচনা করতে গিয়ে মুক্তিযুদ্ধকেই বাতিল করে দেওয়ার একটা প্রবণতা আছে। 3, নিজেদেরকে এত বড় করতে চাইছি আমরা যে নিজেদেরকে বড় করতে গিয়ে আমাদের যে অতীতের একটা ধারাবাহিকতা আছে, এই ধারাবাহিকতার সঙ্গে একটা বিচ্ছিন্নতা তৈরি করতে চাইছি। জানেন, শেকড় থেকে বিচ্ছিন্ন হলে কোনো গাছ টেকে না। ঠিক তেমনি ইতিহাসের ধারাবাহিকতা থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো রাজনৈতিক সংগ্রাম যে স্থায়ী হয় না, তার অনেকগুলো নমুনার মধ্যে একটা নমুনা কিন্তু এখনই আমরা দেখতে পাচ্ছি। গত বছর 5ই আগস্টের ব্যাপারটা একটু ভাবুন তো, কী
কি উচ্ছ্বাস, কি আবেগ আর কি ক্রোধ ছিল, সেটাই, আর আমি এক বছর পরে জি। সেই জায়গায় আমরা থাকতে পেরেছি কি? না, সেটা একটু রুমিন ফারহান একটু বলবেন যে মানে যে স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা 5 আগস্ট যে গণঅভ্যুত্থান হয়েছিল সেটা আর 2 দিন বাকি আছে আর 5 আগস্ট আসতে, ঠিক এখন ওই জায়গাটা এসে আমরা কি সেই স্বপ্নের মধ্যেই আছি, নাকি এখনো বাস্তবে আসতে পারিনি, নাকি এখন স্বপ্নের মধ্যে আছি? মানে আমাদের অবস্থান এখন কোথায় যে প্রায় 12 মাস? আপনি যদি যে কোনো সাধারণ মানুষকে প্রশ্ন করেন জি। যে 5ই অগস্ট তো এটা গণমানুষের একটা অভ্যুত্থান ছিল, সুতরাং প্রতিটা মানুষ কিন্তু যার যার স্বপ্ন দেখেই 5ই অগস্টে সামিল হয়েছিল, তার স্বপ্ন কতটুকু পূরণ হয়েছে আপনি কিন্তু একটা হতাশাজনক চিত্র পাবেন। আমরা হতে পারে অনেক বেশি স্বপ্ন দেখে ফেলেছিলাম। এটা তো সত্য যে শেখ হাসিনাকে হটানো যাবে, এটা ধীরে ধীরে দেশের মানুষ কিন্তু বিশ্বাস হারাতে শুরু করেছিল। তারা ভেবেছিল যে শেখ হাসিনা হয়তো এই দুঃশাসন অনন্তকাল ধরে চলবে, উনি যতদিন থাকবেন ততদিন এই দুঃশাসন চলবে। সেই জায়গা থেকে 5ই অগস্টে তার পালিয়ে যাওয়া এবং হাসিনা রেজিমের পতন, এটা কিন্তু একটা অবিশ্বাস্য অভূতপূর্ব অ্যাচিভমেন্ট আমাদের দেশবাসীর জন্য। কিন্তু একই সঙ্গে আমরা তো একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। নতুন বাংলাদেশটা কেমন হবে? এখানে সাধারণ মানুষ, নর্মাল, যাদের হয়তো কোনো পলিটিক্যাল আইডেন্টিটি নাই, সে যে অধিকার ভোগ করবে, একজন মানে ইনফ্লুয়েন্সিয়াল পারসন যিনি হয়তো রাজনীতির খুব কাছে থাকেন, সরকারের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত, তিনিও কিন্তু তার নাগরিক অধিকার একই রকমভাবে ভোগ করতে পারবেন। আমি যদি একেবারে মোটা দাগে বৈষম্যহীন সমাজের কথা বলি, এর মধ্যে অর্থনৈতিক বৈষম্য আছে, লৈঙ্গিক বৈষম্য আছে, জাতিগত বৈষম্য আছে, আমি সেগুলো সব সরিয়ে রাখি। বাংলাদেশের নাগরিক হিসেবে মোটা দাগে আমরা সকলেই একই ধরনের অধিকার ভোগ করব। আপনি আমাকে গত 10 মাস বা 11 মাসের চিত্রটা যদি আমরা একটু দেখি, আমরা কি দেখলাম? আমরা দেখলাম অতীতে যেই অপরাধ হয়েছে সেই অপরাধ এই 1 বছরে ঠিক একই রকমভাবে, বরং কিছু ক্ষেত্রে কয়েক গুণ বেশি হয়েছে। ফর এক্সাম্পল, শেখ হাসিনা গর্ব করে শেষের দিকে একদিন বলে ফেলেছিলেন তার পিয়ন 400 কোটি টাকার মালিক। আমরা দেখলাম 1 বছরে অনেক উপদেষ্টার পিএস এপিএসরাও শত শত কোটি টাকার মালিক হয়ে গেছেন। এবং শেখ হাসিনার সেই পিয়নকে যেমন শেখ হাসিনার আমলে কোনো বিচারের মুখোমুখি হতে হয়নি, আমরা কিন্তু কোনো উপদেষ্টার পিএস এপিএস কিংবা তাদের সাঙ্গপাঙ্গ সমন্বয়কদের তেমন কোনো বিচারের মুখোমুখি হতে দেখছি না। হ্যাঁ, আপনি রিফাতের উদাহরণ দিতে পারেন। রিফাত বা ছেলেটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, একজন রিক্সা চালকের সন্তান, রিয়াদ 2.5 কোটি টাকা, 10 লক্ষ টাকা এক্স-এমপি বাড়ি থেকে, তাকে কেন রিমান্ডে গেছে? কারণ সে থানা পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল পুলিশকে। সে যদি থানায় গিয়ে থানা পোড়ানোর এবং মবের হুমকি না দিত, রিয়াদ কিন্তু যেভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার চেক ঘরের মধ্যে জমাচ্ছিল, এলাকায় বাড়ি তুলছিল, ওটা কিন্তু চলতে থাকতো। আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি যে তারা সরকারি পরিবহন ব্যবহার করে সরকারি আমলা পুলিশদের সহায়তা নিয়ে জনসভা করতে। একই চিত্র কিন্তু আমরা এই পট পরিবর্তনের পরেও দেখলাম। প্রথম শুরু করলো জামাতে ইসলাম, ট্রেনের মানে ভাড়া নিয়ে এসে তারা করলো। এর আগে আমরা দেখলাম এনসিপিকে প্রশাসনের সহায়তায় লোকজনকে বিভিন্ন জায়গা থেকে ডিসিএসপিদের সাহায্য নিয়ে ঢাকায় এনে তাদের ইনঅগারেশন সেরেমনি করতে। সো ওই সময় আমরা যা দেখেছি, এই সময় আমরা মোটা দাগে তাই দেখলাম। বরং এখন একটা নতুন সংস্কৃতি বাংলাদেশে যুক্ত হয়েছে, মবের সংস্কৃতি। এটা আমরা অতীতে হয়েছে, উত্তেজিত জনতা হয়তো পিটিয়ে মেরেছে, এরকম 2-1-5টা ঘটনা আমরা দেখতে পারবো। কিন্তু এই 1 বছরে যেরকম প্রতি 2 দিন অন্তর অন্তর মব সন্ত্রাস, 2 দিন অন্তর মব সন্ত্রাস, এরকম তো আমরা দেখি নাই। সো অনেক জায়গাতেই আমাদের স্বপ্ন হোঁচট খেয়েছে। মানে ঠিক রতন ভাই যেটা বলছিল, আমিও সেটার সাথে একমত, যে যেই সংবিধান আছে ওটাকেই যদি আমরা বাস্তবায়নের চেষ্টাটা নিতাম হাতে, উদ্যোগটা শুরু করতাম, তাহলেও আমাদেরকে আজকে এখানে এসে পিছনে ফিরে নিঃশ্বাস নিতে হতো না। একটা বিরতি নেব, তার আগে একটু তুষারকে জানতে চাই, সেটা হচ্ছে বিরতি পরে এসে আপনি বলেন যে যেমনটি বলছিলেন আমরা প্রায় 12 মাস পরে সে জায়গায় দাঁড়িয়েছি, সেই জায়গাটায় যে স্বপ্ন ছিল, তো এখন যারা আমাদেরকে স্বপ্ন দেখালো, যে তরুণরা, যে শিক্ষার্থীরা, তারা তো এখন বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে, বিশেষ করে টাকা পয়সা লেনদেন, চাঁদাবাজি, এটা সেটা, এটা তো ব্যাপক হচ্ছেই। তো তারা আমাদের স্বপ্ন কেন দেখালো? বিরতির পরে সেই এটা একটু বলবেন। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন।
দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম দুয়ের আয়োজন নিয়ে। আমি যেতে চাই আব্দুল তুষার আপনার কাছে। বিরতির আগে জানতে চেয়েছিলাম যে যারা আমাদের স্বপ্ন দেখালো, যারা গণ অভ্যুত্থানে আসলো, ঘটালো, আমরা অংশগ্রহণ করলাম, সেই মানুষদের বিরুদ্ধে, সেই সমন্বয়কদের বিরুদ্ধে এখন চাঁদাবাজির অভিযোগ, তাদের ঘরে 2,20,00,000 টাকার চেক পাওয়া যায়, অনেক কিছু হচ্ছে। তাহলে কেন আমাদেরকে তারা স্বপ্ন দেখালো? না, ধরুন অপরাধ হচ্ছে অপরাধীর দায়, এটা দলের উপরে আপনি দিতে পারবেন না। আপনি এটা বলতে পারবেন না যে এনসিপি কিংবা সমন্বয়কদের সেটা দোষ। যে কোনো লোক যে কোনো সময় অপরাধী হয়ে উঠতে পারে, সেটা তাকে ব্যক্তিগতভাবে দায় নিতে হবে। আমি এটার জন্য দলীয়ভাবে তাদেরকে দায়ী করি না। এটা দায়ী করলে যেটা হবে, বাংলাদেশের সকল দল, সকল মত, সকল আমলা, চিকিৎসক সবাই একসঙ্গে দায়ী হবেন। কারণ সব জায়গাতেই দুর্নীতিবাজ আছে, সব জায়গাতেই বাজে লোক আছে। কিন্তু যেখানে ঝামেলা সেটি হচ্ছে তাদের আজকের যে এই ঘোষণা, সেখানে তারা বলেছেন তারা গণতন্ত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার করবেন। আপনি বলছেন যে তারা আমাদেরকে স্বপ্ন দেখেছে। তারাই স্বপ্নটা কোত্থেকে দেখেছিল? এই স্বপ্নটা আমাদের সংবিধানে ছিল, আমাদের মুক্তিযুদ্ধে ছিল। গণতান্ত্রিক রাষ্ট্রের কথা কোথা থেকে তারা শিখেছে? ফ্রান্সে গিয়ে শিখে এসেছে? তারা কি এটা ইংল্যান্ডে গিয়ে শিখে এসেছে? আমাদের সংবিধানে, আমাদের মুক্তিযুদ্ধে, আমাদের ভাষা আন্দোলনে, আমাদের সকল গণ আন্দোলনে এই গণতন্ত্রের প্রতি যে মানুষের চাহিদা, সাম্যের প্রতি যে চাহিদা, বৈষম্যহীনতার যে চাহিদা, সেটাই তো ছিল। আপনি যদি 6 দফায় যান, 6 দফা কি? 6 দফা একটা বৈষম্যহীনতার দাবি ছিল। কি ছিল এখানে? চাকরি দিতে হবে, একই তো কথা। তারপর কি ছিল? আমাদের টাকার ভাগ সমান দিতে হবে, আমাদেরকে পলিসি মেকিংয়ে অধিকার দিতে হবে। তো ইট ওয়াজ জাস্ট বৈষম্য বিরোধী দফা। এবং একই ঘটনাই কিন্তু প্রতিটি রাষ্ট্রে, প্রতিটি সমাজে ঘটতে থাকে যদি সেই দাবি পূরণ না হয়। এই যে আমাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান এবং রাষ্ট্র, সেই রাষ্ট্রের ক্ষমতা যখন কেউ কুক্ষিগত করেছে, যেমন এরশাদ সাহেব করেছিলেন, যেমন শেখ হাসিনাও করেছিলেন, কুক্ষিগত করলেই মানুষ ওই যে স্বপ্ন, মুক্তিযুদ্ধের স্বপ্ন, সেটার জন্য এসে দাঁড়িয়েছে যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই, আমরা একটা বৈষম্যহীন রাষ্ট্র চাই, আমরা এমন একটা রাষ্ট্র চাই যেখানে ধর্ম, বর্ণ, জাতীয়তা এইসব নিয়ে একজন আরেকজনকে কেউ ছোট করে না, সম্প্রদায় এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের উপর অত্যাচার করে না। এই স্বপ্ন তো আমাদের সংবিধানে ছিল, কিন্তু তারা সেই সংবিধানটাকে চুরে ফেলে দিয়ে সেকেন্ড রিপাবলিক তৈরি করতে চান। কিন্তু আমি এবার প্রশ্ন করতে চাই যে তারা লিখেছেন যে সব ক্ষেত্রে তারা জনগণের অংশগ্রহণ নিশ্চিত করবেন, কিন্তু ভোটের কথা বললেই বলে আগে বিচার, আগে সংস্কার, তারপরে ভোট। বুঝলাম যে ঠিক আছে, এটা করা হবে, কিন্তু তারপরেই তারা বলেছেন স্বাধীন গণমাধ্যম তারা নিশ্চিত করবেন। এরাই সর্বপ্রথম গণমাধ্যমে ঢুকে একে দোষর তাকে দোষর বানিয়ে চাকরিচ্যুত করার জন্য, এমনকি উপদেষ্টাকে প্রশ্ন করে বাড়ি ফেরার আগেই তাদের চাকরি চলে গেছে, এই সময় ঘটেছে। তারা প্রতিবাদ করেছেন। তারপরে আসেন, বলেছে ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা, আইন সংস্কার করবেন, এবং সেখানে সুন্দর সুন্দর কথা লিখেছেন, দুর্নীতি দমনের কথা লিখেছেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা লিখেছেন, জনবান্ধব পুলিশের কথা লিখেছেন। কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই, তারা যখন বলেছেন যে কল্যাণমুখী অর্থনীতি সম্প্রদায়গুলিকে তারা সমান চোখে দেখবেন, বাংলাদেশে যে এর মধ্যে অনেকগুলি জায়গাতে শিক্ষকদেরকে নির্যাতন করা হয়েছে, জুতা ঝুলানো হয়েছে, এগুলি কারা করেছিলেন? আজকে তাদের ইশতেহারের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে তারা খুব শিক্ষকের মর্যাদার কথা লিখেছেন। তাহলে জুতা ঝুলালো কারা? তারা বলেছিলেন জুতা ঝুলানো ঠিক না? তারা বলেছিলেন শিক্ষককে টেনে হিঁচড়ে তার আসন থেকে নামিয়ে পদত্যাগ করাতে হয় না, শিক্ষককে সম্মানের সঙ্গে পদত্যাগ করাতে হয়। একদিন হলেও তো তিনি আপনাকে পড়িয়েছেন। তারা কবিতা পড়ার সময় পড়েন আলমগীর আওরঙ্গজেব শিক্ষকের পা ধুয়ে দিতে বলেছেন ছেলেকে, আর যখন কিনা নিজেরা লেখেন তখনও শিক্ষকের মর্যাদার কথা লেখেন। তাহলে কুমিল্লাতে যে এক শিক্ষককে নগ্ন করে তারা করা হলো, সেটা কারা করেছিল? তারা নিন্দা করেছেন সেটা? তারা তো নাকি ফ্যাসিস্টের দোষও, এই অভিযোগই তো তাদেরকে এটা করা। আপনি আপনার প্রতিপক্ষকে পরাজিত করতে পারবেন, কিন্তু হিউমিলিয়েশন হচ্ছে নিচতা। আলেকজান্ডারের সামনে পুরু রাজা কি বলেছিলেন? আলেকজান্ডারের সামনে পুরু রাজা বলেছিলেন যে একজন যদি প্রকৃত নৃপতি হয় তাহলে সে তার পরাজিত প্রতিপক্ষকে সম্মানের সঙ্গে আচরণ করে। সালাউদ্দিনের কথা বলেন, এই সালাউদ্দিন রিচার্ডের তাঁবুতে গিয়ে যখন রিচার্ডের চিকিৎসা করেছিলেন, কি করেছিলেন? আসলে তিনি রিচার্ড অসুস্থ, সেই জায়গাতে মানবিক পরিচয় গিয়ে দাঁড়িয়েছিলেন। রিচার্ডকে তিনি চাইলে সেদিন খুন করতে পারতেন, কিন্তু যুদ্ধের ময়দানে খুন করবেন, তাঁবুর মধ্যে না। আচ্ছা, এইটা হচ্ছে প্রকৃত স্টেটসম্যানশিপ। আপনি যে দোষর তার বিচার করবেন, সেই জন্য বিচারবিহীনভাবে তার গলায় আপনি জুতা ঝুলিয়ে দিবেন। যদি প্রমাণিত হয় যে এটা অন্যায় হয়েছে, যদি একজনের গলাতেও জুতা ঝুলানো প্রমাণিত হয় যে যেটা ঠিক হয় না, তারা তো স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলছেন। এই বিচার ব্যবস্থা পরিষ্কার লেখা আছে, এখানে তো অ্যাডভোকেট আছে, লেখা আছে এভরি পারসন ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। গিলটি হওয়ার আগে তারা কি করে বিচার করেছেন? মবকে প্রেশার গ্রুপ বলেছেন, সেটার বিপরীতে তারা কথা বলেছেন। এই প্রেশার সচিবকে তারা বলেছেন যেটা ভুল, মব কখনো প্রেশার গ্রুপ না, তারা তো সেই নিন্দা করেন নাই। তাহলে আজকে বলছেন তারা আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, তাহলে মবের নিন্দা তারা করেন না কেন? উল্টা বলেন যারা মবের নিন্দা করে তারা দোষর গ্রুপ, এটা তারা বলেন কেন?
এখানে যা লেখা আছে সেটা আমরা বিশ্বাস করতাম, আচরণ যদি সেই রকম হতো সেই জন্য। কিন্তু এখানে যা লেখা আছে তাদের আচরণের মধ্যে তো সেটা নাই। নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন, আমরা দেখেছি একটা লঞ্চের উপর একটা ছেলে নারীদেরকে প্রহার করছে, আমরা দেখেছি মেয়েরা নামছে গাড়ি থেকে, তাদেরকে জিন্স পরার জন্য টিজ করা হচ্ছে, আমরা দেখেছি তাদের এই প্রতিষ্ঠানের মধ্যে একজন নারী হ্যারাসমেন্টের অভিযোগ করেছে, তাকে বলা হয়েছে মাহরাম বিষয়ে শিক্ষা দেওয়া হয়েছে। কই তারা প্রতিবাদ করেছেন? তারা উল্টা তাদের নেতার পিঠ বাঁচানোর জন্য চেষ্টা করেছেন, যে নেতার বিরুদ্ধে অলরেডি এই ধরনের অভিযোগ আগেও আছে, উনি প্রমাণিত একজন হ্যারাসমেন্ট করা লোক। এবং সেই হ্যারাসমেন্টের যে বিচার বিবেচনা করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন সেই বিচারকদের মধ্যে, যিনি এখন তাদের বিরাট উপদেষ্টা, বিদেশ থেকে কথাবার্তা বলেন, লোকজনকে গালিগালাজ করেন, কুৎসিত গালিগালাজ করেন। তারা এখানে লিখেছেন যে তারা এখানে ইন্টারনেটকে নিরাপদ করবেন। তারা লিখেছেন যে যেসব অপরাধগুলি ইন্টারনেটে হয়ে থাকে সেগুলিকে তারা দেখবেন, তাদের ইশতেহারের মধ্যে আছে। এখানে তারা লিখেছেন ফেক নিউজ, আজে বাজে কথাবার্তা, অশ্লীলতা, এগুলো ইন্টারনেটে বন্ধ করবেন। তাদের হয়ে যারা অস্ট্রেলিয়া থেকে গালিগালাজ করে, ফ্রান্স থেকে গালিগালাজ করে, এই গালিগালাজের বিরুদ্ধে একদিন কথা বলেছেন, একটা শব্দ উচ্চারণ করেছেন? এই জিনিস আমরা বিশ্বাস করব কিভাবে? সেকেন্ড রিপাবলিক, সেকেন্ড সংবিধান তৈরি করার আগে তাদের চিন্তা করা উচিত যে এখানে তারা কি লিখেছেন এবং তারা কি সেই কাজটা নিজেরা করেন কিনা। অকথ্য ভাষায় তারা গালিগালাজ করেন বিভিন্ন জায়গাতে। রাজিকুর রহমান রতন, আপনি একটু বলবেন যে তুষার ভাই যেটা বললেন যে তারা যেগুলো লিখেছে সেগুলো আসলে কতটা বাস্তবসম্মত বা বিশ্বাসযোগ্যতা বা অনেক বিষয়গুলো সেখানে এসেছে, সেই জায়গাটা আপনি একটু। মানুষ যখন কোনো কিছু লেখে, দলবদ্ধভাবে যখন কিছু লেখে, তখন তার সামনে থাকে ভবিষ্যৎ আর পেছনে থাকে অতীতের অভিজ্ঞতা। যেমন আমাদের সংবিধানে যখন আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের কথাটা দেখেছিলাম, তার পিছনে কি ছিল? 52 ভাষা আন্দোলন। যখন বলা হয়েছিল যে বাঙালিরা অচ্যুত, বাংলা ভাষাটাকে করা হবে, সেকেন্ড গ্রেডেড করে দেওয়া হবে, এমনকি বাংলা ভাষাটাকে কোনোভাবেই গুরুত্ব দেওয়া হবে না, তখন বলেছেন আমরা 56% মানুষ, আমাদের ভাষাটা গুরুত্ব পাবে না। বাঙালিরা কিন্তু কখনো এরকম বলে নাই, বাংলা ভাষাভাষীরা কখনো এরকম বলে নাই যে তাদেরটাই একমাত্র রাষ্ট্রভাষা করতে হবে। তাদের বলছে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে, যাতে অন্য ভাষাগুলোর সঙ্গে মর্যাদা নিয়ে চলতে পারে। ফলে 52 ভাষা আন্দোলনের মধ্যে একটা গণতান্ত্রিক চেতনা ছিল। আচ্ছা, 58-তে যখন সামরিক শাসন এলো, তার বিরুদ্ধে আমাদের এই ভূখণ্ডের মানুষের লড়াই ছিল। তার মানে সামরিক শাসন বিরোধী গণতন্ত্রের আকাঙ্ক্ষা ছিল। 62-তে যখন শিক্ষানীতি হলো, শরীফ কমিশন, সেখানে বলা হয়েছিল শিক্ষা সস্তায় পাওয়া যাবে না। সেখানে প্রশ্ন এসেছিল না, শিক্ষার অধিকার সবার। তারপরে আমরা যদি 66-র 6 দফা বলি, 69-এর গণঅভ্যুত্থান বলি, এগুলোর মধ্য দিয়েই কিন্তু এই দাবিগুলো উচ্চারিত হয়েছিল যে এমন একটা রাষ্ট্র আমরা করব যে রাষ্ট্রের সাম্য থাকবে, মানবিক মর্যাদা থাকবে এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠা হবে। তার মানে 48 থেকে 71 পর্যন্ত যে সংগ্রামগুলো হয়েছিল সেই সংগ্রামের নির্যাস ছিল এই 3টা শব্দ। আবার ঠিক যখন আমাদের সংবিধান রচনা হলো, প্রতি পদে পদে ক্ষমতায় থাকতে গিয়ে পাওয়ার করাপ্টস, এবং যখন অ্যাবসলিউট পাওয়ার তারা পেতে শুরু করলেন, যারাই অ্যাবসলিউট পাওয়ার চর্চা করেছে তারা অ্যাবসলিউট করাপশনের দিকে চলে গেছেন। ফলে মানুষের মধ্যে তখন আবার এই প্রশ্নটা এসছে, তুমি তো সংবিধানে লিখলে, জীবনের তার বাস্তবায়ন কই, সমাজে তার বাস্তবায়ন কই? সেখান থেকে কিন্তু বারবার গণ আন্দোলনগুলো গড়ে উঠেছিল। এই জন্য আমরা বলি 71 সালের মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের শাসক গোষ্ঠীর কাছে একটা গলার কাটার মতো। এটা তার গিলতেও পারে না, এটাকে তার উগরাতেও পারে না। কারণ মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে বাংলাদেশ থাকে না, আর মুক্তিযুদ্ধকে স্বীকার করলে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করা যায় না। তো মুক্তিযুদ্ধকে স্বীকার করা অস্বীকারের বিষয়টা এখন আসছে কেন? আসছে, এবার আসছে। দেখুন, তারা বললো কি, সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা বাতিল করে দিতে হবে। আচ্ছা, সংবিধান থেকে জাতীয়তাবাদ বাতিল করতে হবে, সংবিধান থেকে কী করতে হবে, সমাজতন্ত্র বাতিল করে দিতে হবে। তাহলে সাম্যের কথাটা কীভাবে প্রতিষ্ঠিত হবে এখানে? এই ভূখণ্ডের সকল মানুষ ধর্মের পরিচয়ে তারা বিভিন্ন ধর্মের মানুষ, কিন্তু নাগরিক পরিচয়ে তারা রাষ্ট্রের নাগরিক। সেই কারণে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কথা তারা বলেছিল, যে রাষ্ট্র ধর্মের কারণে কাউকে ছোট করবে না, কাউকে বড় করবে না, রাষ্ট্রের চোখে সবাই নাগরিক। এটা তারা তুলে দিয়ে তার চেয়ে উন্নততর কিছুকে এখানে তৈরি করতে চাইছেন? তা না। যদি আগের সংবিধানে যা ছিল তার চাইতে উন্নততর কিছু আমরা লিখতে চাই, তাহলে আগেরটা এমনিও কার্যকর হয়ে যাবে। কিন্তু আগে যা অধিকার ছিল সেটাকে যদি সংকুচিত করতে চাই, মানুষ বলবে এ কেমন পরিবর্তন যা আমার অগ্রগতিকে রুদ্ধ করে। ফলে এই প্রশ্নগুলোর উত্তর যেমন দিতে হবে, পাশাপাশি এবারও তারা যা লিখেছেন, এই লেখার মধ্যে কি আছে? এই লেখার মধ্যে আমাদের অতীত সংগ্রামের চিত্রটা যদি থাকে, তাহলে সেখানে আছে আমরা উপনিবেশ বিরোধী লড়াইয়ে কি আমাদের স্বপ্ন ছিল, স্বাধীনতা যুদ্ধে আমাদের কি স্বপ্ন ছিল, এবং জুলাইয়ের অভ্যুত্থানে আমাদের কি স্বপ্ন ছিল। জুলাইয়ের অভ্যুত্থানের স্বপ্ন কী ছিল? সব কথা তো এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে এসেছিল।
সেটা কি বৈষম্য বিরোধী আন্দোলন। তাহলে এই গত 1 বছরে যে বৈষম্যের কথা তুষার ভাই বললেন, কত ধরনের বৈষম্য আমরা দেখলাম। একজন সেলুন কর্মচারী, ছোট্ট একটা সেলুনের, সে মানুষকে সুন্দর বানায় বলে তার নাম নরসুন্দর। তাকে ধরে যে সবাই মিলে পেটালো, মারলো, ধরলো, কেউ পাশে গিয়ে দাঁড়িয়েছিল। তার অপরাধ কি? তার অপরাধ হলো সে হিন্দু সম্প্রদায়ের। আর তার পাপ কি? সে গরিব। গরিব হওয়াটা তার পাপ ছিল। এরকম করে সারা দেশে এই যে ঘটনাগুলো ঘটলো, সেটা সত্যি যদি হতো, প্রত্যেকটা ঘটনায় তারা ঝাঁপিয়ে পড়ছেন। যে নারী, লক্ষ নারী রাস্তায় নেমেছিল, সেই নারীরা কেন আজকে ঘরের বাইরে আতঙ্কে থাকে, এমনকি ঘরেও নিরাপদে থাকতে পারে না? তাহলে সেই জায়গায় গত 1 বছরের কী কী ভূমিকা ছিল? ফলে লেখাটা খুব গুরুত্বপূর্ণ। লেখার সঙ্গে একটা অতীতের অভিজ্ঞতা থাকে, আর ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা থাকে। তো আমরা সেই প্রতিজ্ঞাগুলোর বাস্তবায়ন কি দেখতে পাচ্ছি বা পেয়েছি বা পাবো? মানুষ যখন এই প্রশ্নগুলো করে, তখন মনে হয় এগুলো মনে হয় শুধু কাগজের লেখা। আসবো, আমি যেতে চাই একটু রুমিন ফারহান, আপনি একটু বলবেন। 71-এর মুক্তিযুদ্ধের কথা আসলো, মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করার অভিযোগ আছে একটি দলের বিরুদ্ধে, যেটা উঠে আসে বারবার, কিন্তু জুলাই আন্দোলন বা জুলাই গণ অভ্যুত্থানকে কুক্ষিগত করার অভিযোগ আসছে। মানে জুলাইয়ের ক্রেডিট নিয়ে টানাটানি শুরু হয়েছে। সাদিক ক্যাম্প যে ছেলেটা, সে বলতেছে যে একটি দল জুলাইয়ের যে অর্জন সেটাকে তারা কুক্ষিগত করার চেষ্টা করছে। তাহলে সবাই মিলে যে গণ অভ্যুত্থান করলো, সেইটাকে নিয়ে এখন টানাটানি কেন হচ্ছে? আমি ঠিক মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগের যে আচরণ দেখেছি, মুক্তিযুদ্ধের যেই রাজনৈতিক নোংরা ব্যবহার দেখেছি, মুক্তিযুদ্ধ শব্দটিকে ব্যবহার করে জাতিকে বিভাজিত করা দেখেছি, এবং মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনার দোহাই দিয়ে একটার পর একটা রিগড ইলেকশন দেখেছি, গুম হতে দেখেছি, আমাদের নেতাকর্মীদেরকে বিচার বহির্ভূতভাবে হত্যা করতে দেখেছি, আমাদের এক একজন নেতাকর্মীর বিরুদ্ধে শত শত মামলা, মিথ্যা মামলা দেওয়া দেখেছি। আমরা দেখেছি বিরোধী দলকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া, এবং বলা হয়েছে রাজাকার শাবক, আমাদেরকে ডাকা হতো রাজাকার শাবক। এবং আমাদের বাংলাদেশে কি অধিকার? আমরা তো এই দেশের নাগরিকই না। কথায় কথায় বলা হতো পাকিস্তানকে পাঠিয়ে দেওয়া হবে, আমাদেরকে কথায় কথায় এই কথাগুলো বলা হতো। এখন আমি দেখছি এক্স্যাক্টলি অনেকটা একই আদলে জুলাই স্পিরিট। আপনি এই সরকারের কোনো সমালোচনা করেন, আপনি এনসিপির কোনো সমালোচনা করেন, কিংবা আপনি জামাতের কোনো সমালোচনা করেন, আপনি হবেন 1 নাম্বার রয়ের এজেন্ট, 2 নাম্বার আপনি হবেন জুলাই স্পিরিটের এগেনস্টে। আমি যেই রিলেন্টলেসলি 15 বছর শেখ হাসিনার সামনে এবং মিডিয়ার সামনে আওয়ামী লীগের সমস্ত দুষ্কর্মের প্রতিবাদ করে গেছি, মুহূর্ত মাত্র চিন্তা করে না আমাকে শেখ হাসিনা বা ফ্যাসিস্টের দোসর বলে গালি দিতে, আওয়ামী লীগের দালাল বলতে, এক মুহূর্ত চিন্তা করে না। তারা ভুলে যায় যে গত 15 বছর তারা দল করত একটা, বোরখা পরে নাম লেখাতো আরেক জায়গায়। একটাও শিবিরের কর্মী আপনি কিন্তু বিশ্ববিদ্যালয়ে গত 15 বছরে খুঁজে পাবেন না, সব লীগ হয়েছিল। তারা যে নিজের পরিচয় দিয়ে পলিটিক্স করবে, এইটুকু ন্যূনতম মানবিক মর্যাদা, আত্মমর্যাদা এবং সাহস তাদের ছিল না। আজকে তারা, আমরা যারা 15 বছর লড়াই করেছি, মামলা খেয়েছি, মানে অনলাইনে অফলাইনে জঘন্যতম অপপ্রচারের শিকার হয়েছি, আমাদেরকে মুহূর্ত মাত্র চিন্তা না করে বলে ভারতের দালাল, রয়ের দালাল, হাসিনার ফ্যাসিস্টের দোসর ইত্যাদি ইত্যাদি। সো আমি হাসিনাকে একভাবে দেখেছি বাংলাদেশকে বিভাজিত করতে, আবার আমি এই নতুন মানে যেই রাজনীতির কথা যারা বলছে, নতুন বন্দোবস্তের গল্প যারা শোনাচ্ছে, তাদেরকেও আমি দেখছি একই কায়দায় হাসিনা যা করেছে এই 1 বছর ধরে তারই অনুসরণে, তারই মানে দেখিয়ে যাওয়া পথ ধরে নতুন নাম দিয়ে নতুনভাবে একই বন্দোবস্ত কায়েম করতে। আপনি খেয়াল করবেন আজকের জনসভাটি, আজকে যে ইশতেহারের ঘোষণা দেওয়ার কথা ছিল এনসিপি দিয়েছে তারা ওই শহীদ মিনারে, আপনি যদি লক্ষ্য করেন, 1 বছর আগের জনসমাগমের কথা চিন্তা করেন, আমি নিজে উপস্থিত ছিলাম শহীদ মিনারে, তিল ধারণের কোনো জায়গা ছিল না। শুধু তো ছাত্ররা নয়, সঙ্গে তাদের অভিভাবক, তাদের ভাই বোন, তাদের আত্মীয় স্বজন, অর্থাৎ গণমানুষের স্রোত ছিল শহীদ মিনারে। আজকে আপনি দেখেন কিছু এখানে কিছু ওখানে, এবং প্রতিটা ছবি এসছে, তো আমরা তো দেখেছি কারা কারা যুক্ত হয়েছেন, কিভাবে যুক্ত হয়েছেন, আমরা তো বুঝেছি। সো এটা না, এই আজকের এই চিত্রটা খুব পরিষ্কার করে দেয় যে মানুষ কতটা ডিসহার্টেন্ড হয়েছে তাদের দ্বারা। বিরতির পর এসে বাকি আলোচনা করতে। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, আশা করি সাথেই থাকবেন।
দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে এখন প্রকাশ। আমরা কথা বলছিলাম দুইয়ের আয়োজন নিয়ে। আমি যেতে চাই আব্দুল তুষার আপনার কাছে। সেটা হচ্ছে যে আমরা ইশতেহার নিয়ে কথা বললাম, একটু ভিন্ন আলোচনা যেতে চাই। সেটা হচ্ছে রাজনীতিবিদ থেকে শুরু করে বড় দলের বলেন, ছোট দলের বলেন, নির্বাচন হওয়া নিয়ে আশঙ্কা, শঙ্কা, ষড়যন্ত্র এরকম কথা বলা হচ্ছে। এমনকি ধরেন আমার যে লন্ড্রির দোকান, সেও বলছে নির্বাচন হবে কিনা সন্দেহ প্রকাশ করছে। কেন এই সন্দেহ কেন আসছে? এই সন্দেহ একাধিক কারণে আসছে। যেমন একজন উপদেষ্টা গতকালই বলেছেন সম্ভবত যে এই সরকার না থাকলে তো বিচার হবে না, ফলে এই সরকার থাকতে হবে, এরকম একটি কথা যতদূর আমার মনে হয় আমি শুনেছি গতকাল। হ্যাঁ, এরকম বলেছেন। তার আগে আরেকজন বলেছিলেন এরকম কথাই, প্রায় কাছাকাছি কথা। তার আগেও অন্যান্য উপদেষ্টাদের কাছে একই ধরনের কথাবার্তা আমরা কিছুটা শুনতে পেয়েছি। দু একজন উপদেষ্টা কখনোই কথা বলেন না, তো তারা নিরাপদ, একদম ভালো আছেন। কিন্তু আমরা কিন্তু কয়েকজন উপদেষ্টার কাছে এটা শুনেছি। একজন বলেছেন যে গাড়ির কাচ নামালে বিভিন্ন জায়গায় গেলে উনি শুনতে পান যে সবাই তাদেরকে চায়। এমনকি আমাদের প্রধান উপদেষ্টা একটা সাক্ষাৎকারে এই ধরনের কথা বলেছিলেন যে মানুষ তো চাইছে যে এই সরকার থাকুক, এরকম কথাবার্তা আমরা শুনেছি। সেই কারণে মানুষ প্রথমে অবিশ্বাসটা শুরু হয়েছিল যখন এনসিপি, যারা নিজেদেরকে মনে করে এই বিপ্লবের দাবিদার, আওয়ামী লীগের মতোই, তারা যেমন মুক্তিযুদ্ধের সবকিছুর মালিক ছিল, এরা মনে করে যে এই আন্দোলনের তারা দাবিদার, তারা একই সাথে মাস্টার মাইন্ড, তারা নিয়োগকর্তা, তাদের অনেকগুলি অভিধা আছে, উপাধি। তারা যখন নির্বাচনকে বলেন যে আগে সবকিছু শেষ হবে, সংস্কার হবে, বিচার হবে, এবং যখন উপদেষ্টা কেউ এটাও বলেন ডিসেম্বরের মধ্যে বিচার শেষ হবে, তখন তো আমরা বুঝি যে এই ইশতেহারে যে আছে স্বাধীন বিচার ব্যবস্থা, ওইটা নাই। উপদেষ্টা কেমনে জানে যে ডিসেম্বরের মধ্যে বিচার হবে, জানুয়ারিতে হবে না, মানে জানুয়ারিতে যাবে না? কারণ বিচার ব্যবস্থা কবে শেষ হবে এটা কেবলমাত্র বিচার ব্যবস্থা বলতে পারে, বিচার কবে শেষ হবে। এবং বিচারক যখন সন্তুষ্ট হন, দুই পক্ষ যখন সকল সাক্ষ্য প্রমাণ হাজির করে, যখন রায় দেওয়ার মতো অবস্থায় একটা মামলা যায়, তখন বিচারক রায় দেন। এটা তো আমার পাশে উকিল আছেন, আমার ধারণা আমি খুব একটা ভুল বলছি না। এই যে ইশতেহারের মধ্যে একটা মজার কথা আছে, তারা লিখেছেন হুইসেল ব্লোয়ার প্রোটেকশন দিবেন, অর্থাৎ কেউ যদি হুইসেল ব্লো করে, রাষ্ট্র কিংবা কোথাও অনাচার হলে যদি জানিয়ে দেয়, তাহলে প্রোটেকশন দেবেন। কিছুদিন আগে এনবিআর এর এক কর্মকর্তা এক চুক্তির ধারা ফাঁস করার জন্য তার চাকরি চলে গেছে, তার পক্ষে একটা কথা বলেছেন, তারা করলে অসুবিধা নাই, আমরা করলে অসুবিধা আছে। আমি আপনার অনুষ্ঠানে বলেছিলাম না যে তুমি করলে ফাইন, আমি করলে আইন। তো আমরা করলে আইন, আমরা করলে হুইসেল ব্লোয়ার চাকরি চলে যাবে, ওনারা হুইসেল ব্লো করলে ভালো থাকবে। তো এইখানে যা আছে এগুলো আসলে অবিশ্বাস্য। যখন একটা ইশতেহারের অর্ধেকের বেশি অবিশ্বাস্য, যেমন আছে বায়ো ব্যাংক প্রতিষ্ঠা করবে, একটা মিল্ক ব্যাংক প্রতিষ্ঠা করা যায় নাই মা মরা শিশুদের জন্য বাংলাদেশে এক মৌলবাদী গ্রুপের অহেতুক দাবি দেওয়ার জন্য। তারা নানান ধরনের বিষয়ে হাজির করেছিলেন, ফলে একটা মিল্ক ব্যাংক হাজির করা যায় নাই। ধাত্রীমাতা দুধ খাওয়াবে, যেখানে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধাত্রীমাতার দুধ খেয়েছেন, সেখানে একটা ধাত্রীমাতার দুধ ব্যাংকে রাখা যায় না। এটা ইজিলি রাখা যেত যদি শুধু আমরা নাম ঠিকানা দিয়ে করতাম। সেইখানে তারা বায়ো ব্যাংকের স্বপ্ন দেখাচ্ছে। ফলে এই যে অবস্থাটা, এরা যখন আবার বলেন যে নির্বাচন হবে কি হবে না, তখন মানুষ বিশ্বাস করে না যে নির্বাচন হবে। আমি একটু রুমিন আপাকে 1 মিনিট সময় দিতে চাই। সেটা হচ্ছে যে এখন নির্বাচনের কথা আসছে, নির্বাচনের নিয়ে ষড়যন্ত্র কথা আসছে, তার মধ্যে আবার এক্সিট একটা কথা আসছে আলোচনা। এখন এক্সিট মানে এই সরকারকে এক্সিট পলিসি নিয়ে চিন্তা করার সময় এসে গেছে। দেবপ্রিয় ভট্টাচার্য, উনি একটা সরকার কতটা অজনপ্রিয় হলে এক্সিট শব্দটা মাথায় আসে। আপনি ঠিক 5ই অগস্ট 2024-এর কথা চিন্তা করেন, সাধারণ মানুষের কি অবিশ্বাস্য সমর্থন এই সরকারের সঙ্গে ছিল। এই সরকার যাত্রা শুরু করেছিল সকল রাজনৈতিক দলের সমর্থন নিয়ে এক্সেপ্ট আওয়ামী লীগ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিনের একেবারে ডে ওয়ান থেকে বলছিল যে এই সরকারকে আমরা সার্বিক সহায়তা দিয়ে যাব, আমরা চেষ্টা করব এটি আমাদের সরকার, এই সরকার যেন কোনোভাবেই ব্যর্থ না হয়। কিন্তু সরকার যদি নিজেকে ব্যর্থ করে, আমাদের কিচ্ছু করার থাকবে না। আপনি যদি আজকে টকশো যেই মানে এই ইদানিং কালের টকশোগুলো একটু দেখেন, আপনি দেখবেন প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে প্রত্যেকটা আলোচক অত্যন্ত মর্মাহত হয়ে এই সরকারের একটার পর একটা ফেইলিয়ারের কথা বলছে। এই সরকার যখন দেখছে যে তারা না পারছে অর্থনীতি সামলাতে, না পারছে ভূ রাজনীতি সামলাতে, না পারছে তারা তাদের ঘরের রাজনীতি সামলাতে, তখন তাদের সবচেয়ে সেফ এক্সিট কি ছিল? একটা নির্বাচনের সময়সূচি ঘোষণা করা। এখন পর্যন্ত আমরা এই 4 জন আজকে আলোচনায় বসেছি, কেউ কি আমরা জানি নির্বাচনটি কি ডিসেম্বরে নাকি জানুয়ারিতে নাকি ফেব্রুয়ারিতে নাকি মার্চে নাকি এপ্রিলে নাকি মেতে নাকি জুনে? আমরা এখনো জানি না।
কিছুদিন আগে মানে 3-4 দিন হবে আমরা শুনেছিলাম একজন মানে দলের একজন নেতা গিয়ে তার সঙ্গে বৈঠক করে বাইরে এসে বলেছিলেন 2-3 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এখন পর্যন্ত আমরা কিন্তু সেই ব্যাপারে কোনো অগ্রগতি শুনি নাই। এবং ঠিক যে কথাটি তুষার ভাই বললেন, আমিও বিভিন্ন সময়ে একই কথাগুলো বলেছি। উপদেষ্টারা নানান সময় আওয়াজ দেওয়ার চেষ্টা করেছেন যে তাদের কোনো মানে দ্রুত নির্বাচন বিকল্প নাই, এবং তাদের দ্রুত নির্বাচনের কোনো পরিকল্পনাও তাদের কাছে নাই। আমি ছোট করে একটু বলবেন রাজিকুজ্জামান রতন ভাই, সেটা হচ্ছে ধরেন জুলাই সনদের কথা এসেছিল একটু, জুলাই সনদে যদি এনসিপি তারা সই করতে চাচ্ছে না বা জামাত সই করতে চাচ্ছে না, সেই ক্ষেত্রে বিএনপি বা আপনারা বা অন্য দল ওনারা যদি সই না করে তাহলে আপনারা কি করবেন তখন? কিছুই আসে যায় না। একটা সরকার যখন শুরু করে তখন তার একটা শেষের কথা ভাবতে হয়। আচ্ছা, এখন আমাদের এই সরকার ক্ষমতাটা হস্তান্তর করবে কিভাবে? ক্ষমতা হস্তান্তরের যদি 3টা পদ্ধতি এ পর্যন্ত হয়েছে, সেটা কি একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ক্ষমতাটা হস্তান্তরিত হতে পারে, জি, অথবা আরেকটা অভ্যুত্থানের মধ্য দিয়ে জোর করে ক্ষমতাকে থেকে নামাতে হতে পারে কাউকে, অথবা একটা সেনা কু হতে পারে। তা এখন কোনটা আমাদের জন্য প্রয়োজন অথবা কোনটা আমরা চাই, এটা যদি চিন্তা করি তাহলে নির্বাচনের কোনো বিকল্প নাই। নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় আসবে তার একটা জবাবদিহি থাকবে, তার একটা কমিটমেন্ট থাকবে, এবং কমিটমেন্ট তিনি ফুলফিল না করলে জনগণ বলবে তুমি তো কমিটমেন্ট করেছিলে। ফলে জনগণ আবার জবাবদিহি চাইতে পারবে। ফলে নির্বাচনের পদ্ধতিটা আমরা মনে করি এ যাবৎকাল যতগুলো পদ্ধতি আছে তার মধ্যে সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড। কিন্তু সেটার কথা বললে অনেকের আবার গায়ে জ্বর এসে যায়। এখান থেকে কিন্তু সন্দেহ হয় যে এত ঘন ঘন জ্বর আসে কেন? অন্য কোনো রোগ আছে কি? জ্বর তো কোনো রোগ নয়, জ্বর তো হচ্ছে রোগের লক্ষণ। তা লক্ষণটা কি? লক্ষণটা জ্বর, কিন্তু কারণটা হচ্ছে বোধহয় ক্ষমতায় থাকা। ফলে এইটা নিয়েই মানুষ সন্দেহটা বেশি করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজিকুজ্জামান রতন, ধন্যবাদ জানাচ্ছি আব্দুল তুষার এবং ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনজনকে ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।